সিলেটে গরু চোরের হামলায় একজন নিহত। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে নিহত আরও এক। 10 পুলিশ সহ আহত অর্ধশতাধিক। ফেনীতে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে ককটেল হামলা, আতঙ্কিত হয়ে ছোটাছুটিতে কয়েক শিক্ষার্থী আহত, নিরাপত্তা জোরদার। সদ্য গ্রেপ্তার জেএমবি নেতা আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা 1 বছর আগেই জানত দিনাজপুর পুলিশ। ব্যবস্থা নেয়ার আগেই সটকে পড়ে মাদ্রাসা থেকে। এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি, দাবি রিটার্নিং অফিসারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সর্বোচ্চ সতর্কতা। বাংলা সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌটুসী। সিলেটের কোম্পানিগঞ্জে গরু চোরের হামলায় গৃহকর্তা নিহত হয়েছেন। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে আরও একজন নিহত হন। আহত হয়েছেন 10 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক। ভোরে কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, ভোরে ওই এলাকায় একটি বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে যায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় বাড়ির মালিক টের পেয়ে বাধা দিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধরতে অভিযান চালায়। এ সময় গ্রামবাসী পুলিশের উপর হামলা চালায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। এতে 10 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ 2 জনকে আটক করে। ডাকাতি হয়, ডাকাতি হওয়ার পরে ওই একটা লোক মারা যাওয়ার পরে ওরা একটা ডাকাত ধরে রাখছিল। ওই ডাকাতটা সকালে আমরা আনতেছি, ওই আনার পথে আমাদের সাথে পাবলিকের মারামারি হওয়ার পরে ওই জায়গায় আমাদের এই দুর্ঘটনাটা। ঘটনা জানার সাথে সাথে ওসি এবং ইউনু সাহেব ঘটনাস্থলে যায়। তো আবার আত্মরক্ষার্থে তাদের মধ্যে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে আরেকজন মফিজুর রহমান নামক আরেকজন লোক মারা যান এবং 10 জন পুলিশ আহত হয়। পরিস্থিতি এখন শান্ত এবং নিয়ন্ত্রণে আছে। ফেনীতে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। সকালে শহরের রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল তা গতরাতে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পরে সকালে নতুন আয়োজনে অনুষ্ঠান শুরু হলে মঞ্চ লক্ষ্য করে আবারও ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অভিভাবক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানাতে পারেনি পুলিশ। আমাদের অনেক ছাত্রছাত্রীর পা ভেঙে গেছে, তারা আহত হয়েছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের তো এই বয়সে এমন সিচুয়েশনে পড়ার কোনো কথাই ছিল না, কেন আমাদেরকে এরকম সিচুয়েশনে পড়তে হয়েছে? আমরা এর ভিতর চাই। আজকে বাচ্চাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কটার কার কারণে যাবে? এই বাচ্চারা তো এখন স্কুলে আসতে চাইবে না। কোনো দুষ্কৃতকারী স্কুলে ম্যানেজমেন্ট আসতে চায়, ওই জন্যই হামলায়। তারা স্কুলে এসে অনেকবারই হেডমাস্টারকে ধমক দিয়ে গেছে। রাজধানীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা আগেই জানত দিনাজপুরের পুলিশ। তবে পুলিশের হাতে আটক হওয়ার আগেই সটকে পড়ে সে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, অসুস্থতার কথা বলে ছুটিতে গিয়ে আর ফিরে আসেনি আবুল কাশেম। পরে ওই মাদ্রাসায় পড়া তার 3 ছেলেও চলে যায়। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নে আকরাবাড়ি হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় প্রায় 8 থেকে 9 মাস জেএমবি নেতা আবুল কাশেম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বছরখানেক আগে অসুস্থতার কথা বলে মাদ্রাসা থেকে সটকে পড়ে। এরপর আর ফিরে আসেনি। ছুটিতে যাওয়ার 3 থেকে 4 মাস পর থানা পুলিশ তাকে খুঁজতে আসলে জঙ্গি সম্পৃক্ততার কথা জানতে পারে মাদ্রাসার সংশ্লিষ্টরা। এখান থেকে চলে গেছে, আমাকে বলি যায়নি, মানে বেতন দিছি, বেতন নিয়ে বেতনের পটে একবার ছুটিতে যায়, ওই ছুটিতে গিয়েছে আর আসেনি। 5 মাস আগে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ যোগদান করার পর প্রতিষ্ঠানের কোনো নথিপত্রই পাননি। মাদ্রাসায় আবুল কাশেমের 3 ছেলে লেখাপড়া করত, তারাও প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। আমি যখন এখানে আসলাম তখন তো দেখি প্রিন্সিপাল নাই,
অনেক দিন থেকে। কিছুদিন পরে মনে হয় থানা থেকে পুলিশ আসার পরে ওরা একটু ভয় পাইছে হয়তোবা, ছেলেরা এখান দিয়ে চলে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তারাও জানতেন না আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা। এরকম যদি আমি আনাগোনা পাইতাম, তাকে আমি নিজেই অ্যারেস্ট করিয়ে থানায় সর্বোচ্চ দিতাম। তবে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, আবুল কাশেম যে জঙ্গি সংগঠনের সাথে জড়িত তা জানতে পারলেও তাকে ধরার অভিযানের আগেই মাদ্রাসা থেকে সটকে পড়ে সে। নীলফামারীর একটি মামলার প্রেক্ষিতে জানতে পারি আবুল কাশেম উনি জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতা ছিলেন। এটা জানার পর থেকে দিনাজপুর জেলা পুলিশ অত্যন্ত তৎপর ছিল এবং তাকে গ্রেপ্তার অভিযান করার জন্য আমরা বিভিন্ন ইউনিটে তথ্য দিয়েছি এবং আমরা অভিযান করেছি। দিনাজপুরে ইতিপূর্বে ঘটে যাওয়া যে জঙ্গি হামলা হয়েছে, সেই হামলার সঙ্গে আবুল কাশেম সংশ্লিষ্টতা আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। 2016 সালের ফেব্রুয়ারিতে বেতন নেয়ার পর মাদ্রাসার সভাপতিকে না জানিয়েই ছুটি নিয়ে বাড়িতে চলে যায় নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেম। এরপর শুক্রবার রাজধানী ঢাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের হাতে আটক হন তিনি। সময় সংবাদ, দিনাজপুর। বাংলাদেশে আল কায়েদা বা আইএস এর মতো আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ভোলার চর ফ্যাশন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ শেষে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে অভ্যন্তরীণ সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। পিস লাভিং পিপল আমাদের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। কাজেই আর আমাদের দেশের মানুষ ধার্মিক হতে পারে কিন্তু ধর্ম অন্ধ নয়। আর আমাদের দেশের মানুষ এই হত্যা, এই সন্ত্রাস কেউ পছন্দ করে না। কাজেই আল কায়দা, আইএস এইগুলো আমাদের দেশে নেই। আমাদের এখানে কোনো অস্তিত্ব নেই। আমাদের এখানে যেগুলি ছিল, যেগুলো আছে, সেগুলো আমাদের দেশেই তৈরি কিছু সন্ত্রাসী, কিছু জঙ্গি রয়েছিল, যেগুলোকে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবেই কন্ট্রোল করতে পেরেছি। বাংলার সময় আরো থাকছে। শিগগিরই বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্ক। সারা দেশে কম দামে পাওয়া যাবে ইন্টারনেট সেবা। রপ্তানির কথাও ভাবছে সরকার। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের সঙ্গে সংলাপ, ভোটার এডুকেশন প্রোগ্রাম সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। কুমিল্লা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। 53.4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কুমিল্লা সিটি কর্পোরেশন। মোট 27টি ওয়ার্ডের মধ্যে 18টি কুমিল্লা আদর্শ সদর ও 9টি সদর দক্ষিণের অন্তর্গত। 2,07,384 জন ভোটারের মধ্যে 1,02,329 জন পুরুষ আর 1,05,055 জন মহিলা ভোটার। দ্বিতীয় দফায় এই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 145 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 42 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5 ও 6 মার্চ যাচাই বাছাই শেষে বৈধ হওয়া প্রার্থীরাই প্রতীক বরাদ্দের পর মাঠে নামবেন প্রচারণায়। সংশ্লিষ্ট সকল অংশীদারের সহায়তা পেলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়, সবাই সহযোগিতা করে, এখানে যাতে কোনো রকম কোনো খারাপ চিন্তা যাতে কারোর মাথায় না আসে, সে ব্যাপারে আমরা তাদের সাথে মিটিং করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও নেওয়া হবে সর্বোচ্চ সতর্কতা। নির্বাচন পরিচালনার জন্য, সুষ্ঠু করার জন্য যে ধরনের পরিপত্র জারি করবেন, যে ধরনের নির্দেশনা থাকবে, পুলিশের প্রত্যেকটা সদস্য সেটিকে অন গ্রাউন্ডে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেবে। এবারই প্রথম দলীয় প্রতীকে হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। কুমিল্লাবাসীর একটাই দাবি, সুষ্ঠু নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি এগিয়ে আসতে হবে প্রার্থী, ভোটার আর নির্বাচনী এলাকার সাধারণ মানুষকেই। তবেই 30 মার্চের এই নির্বাচনে জনগণের বিজয় হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় গ্রেপ্তার 2 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে বিচারক হাসিবুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত রাতে মামলার এজাহারভুক্ত আসামি দুলাল হোসেনকে পাবনার বনাইনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। ভোরে দরগাচর এলাকা থেকে তুফান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তুফানকে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ পর্যন্ত শিমুল হত্যা মামলায় প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত 2রা ফেব্রুয়ারি আওয়ামী লীগের গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান তিনি। জয়পুরহাটে অপহরণের একদিন পর দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোরে কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশে খেলতে যায় সমিল ব্যবসায়ী আব্দুল গফুরের ছেলে শুভ। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে শুক্রবার রাতে কালাই থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন আব্দুল গফুর। পরে আজ সকালে বাড়ির পাশের একটি খড়ের গাদায় শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। বগুড়ায় 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তবে জরুরি বিভাগ সহ হাসপাতালের সব ইউনিট চালু থাকায় রোগীদের তেমন দুর্ভোগের খবর পাওয়া যায়নি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে সেখানে মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। সকাল থেকে কর্মবিরতি পালন করছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে নগরীর শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। বক্তারা শাস্তি প্রত্যাহার করে ইন্টার্ন চিকিৎসকদের আগের কর্মস্থলে বহাল করার দাবি জানান। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মসূচি চলছে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন বা সহায়ক সরকারের অধীনে নয়, আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। বিএনপি নিজেদের অস্তিত্ব বাঁচাতে নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তেঁতুলঝোড়া কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করে একথা বলেন খাদ্যমন্ত্রী। সংবিধানের নিয়ম, যে সরকার এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার, সেই সরকারের নেতৃত্বেই আগামী দিন নির্বাচনী সরকার পরিচালিত হবে। এর বাইরে উদ্ভট সহায়ক সরকারের কথা তখন করতে হবে এবং ওই সরকারের বিএনপির আসার কোনো সুযোগ নাই, যেহেতু তারা সংসদে নাই। সংসদে যেহেতু নাই, তাদের আসারও কোনো সুযোগ নাই। উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে আপনারা আসবেন, আমরা জানি আসবেন, আসতে হবে আপনাদেরকে। না আসলে আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে। সাংগঠনিক নির্বাচনকে বানচাল করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নাই। বাংলার সময় আরো থাকছে। বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয় বলে 3 পার্বত্য জেলায় সৌর বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু। আওতায় আসবে 26 উপজেলার প্রতিটি ঘরে। 1500 জিবিপিএস এর শক্তিশালী দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। চলতি মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 2টি সাবমেরিন কেবল থেকে পাওয়া জিবিপিএস ব্যবহার বর্তমানে বাংলাদেশের সক্ষমতা না থাকলেও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমার, ভুটান এবং ভারতের কয়েকটি রাজ্যে ব্যান্ডউইথ রপ্তানির পরিকল্পনা রয়েছে। নিজামুদ্দিনের ছবিতে কুয়াকাটা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট। সমুদ্রের তলদেশ দিয়ে চলে যাবে শক্তিশালী কেবল, যার ফলে স্যাটেলাইটের উপর নির্ভরতা কমিয়ে কম খরচ এবং অধিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বিভিন্ন দেশকে সংযুক্ত করে সাবমেরিন কেবল নেটওয়ার্ক। 2005 সালে প্রথমবারের মতো সাবমেরিন কেবল নেটওয়ার্কে যুক্ত হওয়া বাংলাদেশের বর্তমানে ব্যান্ডউইথ সক্ষমতা রয়েছে প্রায় 400 জিবিপিএস। নতুন করে যুক্ত হওয়া দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে পাওয়া যাবে আরও 1500 জিবিপিএস। এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়। এরই মধ্যে ঢাকার সঙ্গে ট্রান্সমিশন লিংক স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে কোনো দুর্ঘটনায় কক্সবাজারের প্রথম কেবলটি বিচ্ছিন্ন হয়ে গেলেও বিকল্প ব্যবস্থা থাকায় আর ব্রডব্যান্ড ইন্টারনেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হবে না বাংলাদেশ।
এছাড়া দক্ষিণের জেলাগুলো সহ সারা দেশে কম মূল্যের ইন্টারনেট সেবা দেওয়াও সুগম হবে। আমাদের সিমিবি 4 যদি কাটা পড়ে তাহলে সিমিবি 5টা রিডান্ডেন্সি হিসেবে কাজ করবে। এই কেবল খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর এলাকায় স্বল্প মূল্যে ব্যান্ডউইথ ইন্টারনেট সেবা দিতে পারবে, কারণ এখান থেকে ট্রান্সমিশন কস্টটা এ সমস্ত এলাকায় কম হবে। নতুন সংযোগে বাংলাদেশ সহ 17টি দেশের 19টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর কার্যকাল ধরা হয়েছে 20 থেকে 25 বছর। তবে আগের 400 জিবিপিএস এর মধ্যে এখনো যেখানে প্রায় 100 জিবিপিএস অব্যবহৃত রয়েছে, সেখানে নতুন করে 1500 জিবিপিএস নিশ্চিত হওয়ায় বিদেশে রপ্তানির কথা ভাবছে সরকার। প্রায়ই দেখেন যে আমরা কথা বলছি, ভুটানের চাহিদা আছে, ভুটান আমাদের সঙ্গে মোটামুটি আমরা সম্মতি দিয়েছি। এখন নেপালের চাহিদা আছে, 7 সিস্টার্স এ ভারতের তাদেরও চাহিদা আছে। মোটামুটি একটা রুটও আমরা তৈরি করেছি, দফায় দফায় আমাদের আলোচনা হয়েছে এবং আমরা হোপফুল যে আমাদের যে উদ্বৃত্ত যে ব্যান্ডউইথ আছে সেটা আমরা রপ্তানি করতে পারবো। আমরা এই মুহূর্তে বিক্রি করছি 208 জিবি, কাজেই আমরা 60% আমরা মানে মার্কেট শেয়ার এই ছোট্ট কোম্পানি উপভোগ করছে। আমাদের ব্যান্ডউইথ পড়ে আছে তা না, কিন্তু প্রকল্প ব্যয় ধরা হয়েছে 660 কোটি টাকা। এর মধ্যে প্রায় 200 কোটি টাকা সরকার এবং বিএসসিসিএল এর, বাকি টাকা ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে শুধুমাত্র দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সক্ষমতাই বাড়ল না, একই সঙ্গে নিশ্চিত করা হলো নিরাপত্তার বিষয়টিও। তবে প্রয়োজনের অতিরিক্ত এই জিবিপিএস তখনই সুফল দেবে যখন এর রপ্তানি এবং দেশে নতুন নতুন ক্ষেত্র তৈরি করে এর ব্যবহারের সক্ষমতা তৈরি করতে পারে সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। চাঁপাইনবাবগঞ্জে চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্বজনদের দাবি, নিহত গুমান আলী একজন মানসিক রোগী। সকালে নাচল উপজেলার আমজোয়ান গ্রামে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, গতরাতে স্থানীয় একটি দোকানের সামনে থেকে একটি ইজি বাইক চুরির সন্দেহে গুমান আলী নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় গ্রামবাসী। এতে গুরুতর আহত হন তিনি। সকালে তাকে উদ্ধার করে নাচল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গুমান আলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে। থানায় ফোন করলাম যে এরকম এখানে একজন চোর ধরা পড়েছে, গ্রামবাসী মারিয়া পিঠে বান্ধা রাখেছে। জমির কারণে ও এখানে নাচল আর কি আসছে আর কি, পরশুদিন দুপুরে। তার মাথার একটু সমস্যা আছে, মস্তিষ্কে বিকৃতি, এই কারণে হয়তো সে চুরি করতে গেছিল বা কারো বাড়িতে হয়তো ঢুকেছে। চোর সন্দেহ, তাকে এলাকার লোকজন কিছু মারধর করছে। সে সকাল 10টা-15 হসপিটালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে পটুয়াখালীর গলাচিপা পৌরসভা ও রাঙ্গাবালী এবং খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। আগামী 6 মার্চ এই 3টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে এলাকার প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এ সময় নির্বাচনী লড়াইয়ে জয় লাভের আশায় প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। গলাচিপা পৌরসভার মেয়র হাজী আব্দুল ওহাব খলিফা এবং রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ চান মিয়ার মৃত্যুতে পদ দুটি শূন্য হয়। এদিকে খাগড়াছড়ির নবগঠিত গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাও শেষ হচ্ছে আজ মধ্যরাত থেকে। নির্বাচনে জয়লাভ করতে প্রার্থীরা দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। তবে ভোটাররা জানিয়েছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। 3 পার্বত্য জেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন যেসব এলাকায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেখানে সৌর বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু করেছে সরকার। 280 কোটি টাকা ব্যয়ে 3 ক্যাটাগরির সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পার্বত্য 3 জেলার 26টি উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে। পার্বত্য জেলা ঘুরে এসে নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 2021 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা থাকলেও 3 পার্বত্য জেলার পাহাড়ি এলাকায় বিদ্যুৎ সুবিধা পৌঁছানো অনেকটা দুরূহ ব্যাপার। তাই যেসব দুর্গম এলাকায় সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেখানে সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কিছু কিছু এলাকায় সৌর বিদ্যুৎ সুবিধা পৌঁছাতে শুরু করেছে। সোলার ব্যবহার করে ওই লাইট দিয়ে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে। আগে ছিল সারাপ দিয়ে ওই কেরাসি দিয়ে চালাতো, এখন তো সোলার চলে আসে। সোলার বিদ্যুৎ ইন্টিগ্রেটের মাধ্যমে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প
আপনার কৃষি পণ্যজাত উৎপাদনের ফ্যাক্টরিগুলো আমরা বসানোর চিন্তা করতেছি। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই 3 পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নে 41,000 সোলার হোম সিস্টেম প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে বসানো হবে সোলার প্যানেল। যেগুলো দুর্গম এরিয়া ওই সমস্ত জায়গায় বিদ্যুৎ ভোগ করার জন্য, বিদ্যুৎ সুবিধা দেওয়ার জন্য সরকারের একটা পরিকল্পনা আছে, সৌর বিদ্যুৎ প্রকল্প। এদিকে রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় 110 কোটি টাকা ব্যয়ে 7.5 মেগাওয়াটের একটি সোলার অন গ্রিড সিস্টেম প্রকল্পের কাজ শেষের পথে। বিভিন্ন পর্যায়ে আমরা সোলার প্যানেল বসাইয়া প্রত্যেক বাড়িতে আমরা বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদের প্রকল্প আছে। বেশ কিছু বাড়িতে বিদ্যুৎ ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থাপিত সৌর বিদ্যুৎ প্রকল্প থেকে 5 বছরের মধ্যে 3 জেলার 1 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ পাবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উত্তরের জেলা পঞ্চগড়ে ডায়রিয়া, জ্বর ও সর্দি সহ শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকিৎসকরা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ডায়রিয়া, সর্দি ও জ্বরে আক্রান্ত হয়ে অন্তত 20 শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে ডায়রিয়া আক্রান্তের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং পর্যাপ্ত বেডের অভাবে ফ্লোরে রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এই অবস্থায় বাড়তি সতর্কতা ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। গাইবান্ধায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী লালন উৎসব। সকালে পৌর পার্কের করইতলায় এর আয়োজন করে লালন উৎসব উদযাপন কমিটি। এতে অংশ নেন বাউল সম্রাট ফকির লালন শাহের ভক্ত অনুরাগী ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও লালন গীতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে লালনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার দর্শন ছড়িয়ে দিতে এ উৎসবের আয়োজন করা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটে গরু চোরের হামলায় একজন নিহত। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে নিহত আরো 10 পুলিশ সহ আহত অর্ধশতাধিক। ফেনীতে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে ককটেল হামলা, আতঙ্কিত হয়ে ছোটাছুটিতে কয়েক শিক্ষার্থী আহত, নিরাপত্তা জোরদার। সদ্য গ্রেফতার জেএমবি নেতা আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা 1 বছর আগেই জানত দিনাজপুর পুলিশ। ব্যবস্থা নেওয়ার আগেই সটকে পড়ে মাদ্রাসা থেকে। এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি, দাবি রিটার্নিং অফিসারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সর্বোচ্চ সতর্কতা। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।